প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে আসলাম, আমাদের মডিফায়ার ক্লাসে। তো আজকে আমাদের মডিফায়ার ক্লাস পার্ট 7। তো তোমরা ইতিমধ্যে এই ক্লাসগুলো দেখেছো 1 থেকে 6 পর্যন্ত। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা 7 নাম্বার পার্ট ক্লাস নেব। তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের যে মডিফায়ারগুলো যেগুলো আলোচনা করেছি, যে টার্মগুলো, এই টার্মগুলো আমি বিশ্বাস করি যে তোমরা ইতিমধ্যে বুঝেছো। তো এরই ভিতরে কয়েকটা টার্ম এখনও বাকি আছে, আমরা বলেছিলাম আগের ক্লাসে। তো তার ভিতরে আজকে দেখি আমরা কয়েকটা টার্ম নিয়ে আলোচনা করি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা মনোযোগী হয়ে ক্লাসটা দেখো এবং এখানে যে বিষয়গুলো আলোচনা হবে সেগুলোতে যদি আমরা কোনো প্রবলেম ফাইন্ড আউট করি, সেগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো আসলে দেখি আমরা বোর্ডে তোমাদেরকে বিষয়টি আলোচনা করি। আজকে আমি মডিফায়ারে যে টার্ম দুটো আলোচনা করতে যাচ্ছি, এর একটি হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। একটি হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। তুমি জানো যে কম্পাউন্ড ওয়ার্ড কিন্তু আমাদের মডিফায়ার হিসেবে এটা কাজ করতে পারে এবং এটা প্রায় পরীক্ষায় আসে, আমরা দেখেছি কম্পাউন্ড ওয়ার্ড। আর আরেকটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন এবং একই সাথে যেহেতু রিলেটিভ প্রনাউন আলোচনা করব, রিলেটিভ ক্লজটা আমরা আলোচনা করব, সাথে সাথে রিলেটিভ ক্লজটাও আমরা আলোচনা করব। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো আমি সবাইকে বলবো যে আসলে এই দুটো বিষয়, বিশেষ করে রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ ক্লজ, এটা কিন্তু আমাদের একটু ঝামেলা হয়। তো এই রিলেটিভ ক্লজটাও আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব, সাথে কম্পাউন্ড ওয়ার্ডটা। তো এই দুটোর জন্যে আমরা প্রথমেই কম্পাউন্ড ওয়ার্ডটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা একটু দেখি তোমরা দেখতে পাচ্ছ কি না। দেখা যাচ্ছে? আমাকে একটু জানাবা আজকে কি লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা প্রথমেই দেখি কম্পাউন্ড ওয়ার্ড। যদি আমাদের ব্র্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া থাকে ইউজ কম্পাউন্ড ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা আসলে কি বুঝব? প্রথমেই একটা বিষয় তোমাকে বলিনি যে কম্পাউন্ড শব্দটা তুমি যদি একটু বোঝো, তাহলে কম্পাউন্ড ওয়ার্ডটাও কিন্তু সহজে বোঝা যাবে। তোমরা জানো যে কম্পাউন্ড এই শব্দটার অর্থ যদি আমরা করি, এটাকে কেমিস্ট্রির ভাষায় আমরা কম্পাউন্ডকে যৌগ বলতে পারি। এখন তুমি দেখো, আমরা যৌগ শব্দটাকে আমরা আনতে পারি মানে কম্পাউন্ড অর্থে। তো কম্পাউন্ডে কিন্তু একের অধিক শব্দ যেখানে কানেক্টেড থাকে, একের অধিক শব্দ যেখানে কানেক্টেড থাকে, তো সেটাকে আমরা কি বলে থাকি? একের অধিক শব্দ মিলে যখন একত্রে একটা অর্থ প্রদান করে এবং একত্রে একটা ইউনিট হিসেবে কাজ করে, সেটাকে আমরা কম্পাউন্ড বলতে পারি। আমি একটু সাধারণ উদাহরণ দিই তোমাদের সাথে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে, আমরা যদি এভাবে ধরি, যেটাকে আমরা হাইড্রোজেন আর হচ্ছে তোমার অক্সিজেন। এখন এখানে অনুপরমাণুর ব্যাপার, সেটা কেমিস্ট্রি ভালো বুঝবে, কিন্তু হাইড্রোজেন অক্সিজেন মিলে যে পদার্থটা তৈরি হয় সেটা হচ্ছে পানি। এটা আমরা সবাই জানি, তাই না? এখন তুমি দেখো, এখানে যে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো মিলে কিন্তু আমার পানি হচ্ছে। তো এটা একটা, হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ আর অক্সিজেন একটা মৌলিক পদার্থ, আমরা জানি। কিন্তু দুটো মিলে কিন্তু একটা যৌগ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে পানি। আমরা সবাই জানি H2O। এখন এই যে মৌলিক পদার্থটা এই দুটো মিলে কিন্তু একটা সাবস্টেন্স তৈরি হচ্ছে, যেটাকে আমরা পানি বলে থাকি। একটা বস্তু তৈরি হচ্ছে, একটা প্রোডাক্ট হচ্ছে। তো কম্পাউন্ড ওয়ার্ডটাও কিন্তু ওরকম। যেমন আমরা দেখো, এটাকে কিন্তু কম্পাউন্ড বলি। এটাকে যদি আমরা ইংরেজিতে দেখতে চাই, এটাকে কম্পাউন্ড বলা হয়। অবশ্যই এই বিষয়টা আমাদের কেমিস্ট্রি স্যার ভালো মতো বোঝাতে পারবেন। আমি তোমাদেরকে বোঝার খাতিরে বলতেছি যে আমরা জানি অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটো উপাদান মিলে কিন্তু পানি। তো যদি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে আমাদের পানি হয়, তাহলে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড যখন বলবে, তখনই এই পানির মতো, পানিতে যেরকম দুটো কী বলে যে সাবস্টেন্সের উপস্থিতি থাকে,
অনুপরমাণুর যে সংখ্যা বা এটার ভিতরে যে গঠনগত উপাদান সেটা কেমিস্ট্রির বিষয়, কিন্তু আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে অক্সিজেন এবং হাইড্রোজেন দুটো মিলে হচ্ছে পানি যদি হয় এবং সেটাকে আমরা যৌগ বলি, তাহলে তোমাকে কম্পাউন্ড ওয়ার্ড যখন বলবে তখন তুমি দেখো দুটো ওয়ার্ড বা তার চেয়ে অধিক ওয়ার্ড মিলে একটা ইউনিট হিসেবে কাজ করবে। কেমন আমরা একটু দেখি। আমি যদি বলি যে মিস্টার রহমান, আমরা সহজ সহজ উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। কামস অফ এ বা আ যাই বলো ড্যাশ ফ্যামিলি, আমরা এখানে লিখলাম। এখন মিস্টার রহমান কামস অফ আ ফ্যামিলি, এখন তোমাকে ব্র্যাকেটে বললো যে ইউজ কম্পাউন্ড ওয়ার্ড টু মডিফাই দ্য নাউন। আচ্ছা, এখন দেখো তো এই জায়গাটায় এই যে আমরা বললাম মিস্টার রহমান কামস অফ ড্যাশ ফ্যামিলি, আর নিচে বললাম সেটা হচ্ছে তোমার ইউজ কম্পাউন্ড ওয়ার্ড টু মডিফাই দ্য নাউন, তাই না? আচ্ছা, এই জায়গাটায় তুমি একটু লক্ষ্য করো, এই যে মিস্টার রহমান কামস অফ এ ড্যাশ ফ্যামিলি, তাহলে ফ্যামিলিটা হচ্ছে নাউন, এই নাউনকে কম্পাউন্ড ওয়ার্ড দিয়ে মডিফাই করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা একটা কম্পাউন্ড ওয়ার্ড ব্যবহার করব, তার মানে হচ্ছে এমন একটা ওয়ার্ড ব্যবহার করব যেই ওয়ার্ডটা কে হবে কমপক্ষে দুটো ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হবে, অথবা মানে দুইয়ের অধিক শব্দ হতে পারে। এখন দেখো আমরা যদি বলি যে মিস্টার রহমান কামস অফ এ ড্যাশ ফ্যামিলি, এখন এটার তো তুমি যদি কম্পাউন্ড ওয়ার্ড না দাও, সিম্পল কোনো ওয়ার্ড দাও, তাহলে কিন্তু তুমি বলতে পারো রিচ ফ্যামিলি ধরো, অথবা তুমি বললা পুয়ার ফ্যামিলি, এটা বললে তো আমাদের অ্যান্সার হয়েই যায়। আমরা যদি বলি যে ফ্যামিলিটাকে আমরা রিচ বা পুয়ার দিয়ে মডিফাই করলাম, তো এখন বললাম মিস্টার রহমান জন্ম কোথায়, আমরা বললাম যে একটা ধনী পরিবারে, কিন্তু তোমাকে তো বলছে কম্পাউন্ড ব্যবহার করতে, তাহলে তো একটা শব্দ দিয়ে হবে না, তাই না? এখন দেখো আমরা যদি এরকম একটা শব্দ ব্যবহার করি, আমাদের জানাও আছে এরকম একটা শব্দ যে ওয়েল টু ডু। আমরা যদি বলি মিস্টার রহমান কামস অফ এ ওয়েল টু ডু ফ্যামিলি, এখন ওয়েল টু ডু এই পুরো যে শব্দটা দেখতে পাচ্ছ এটার মানে হচ্ছে সচ্ছল। আমরা একটু দেখি ওয়েল টু ডু। এখন ওয়েল টু ডু এখানে কিন্তু তিনটা ওয়ার্ড আলাদা আলাদা এবং হাইফেনেটেড। দেখো ওয়েল টু ডু, এখন ওয়েল টু ডু বলতে আমরা বুঝি কি সচ্ছল, তাই না? অর্থাৎ যার অর্থনৈতিক অবস্থা ভালো এবং সেই অর্থনৈতিক অবস্থা দিয়ে সব কাজকর্ম করতে কোনো সমস্যার সৃষ্টি হয় না, সেরকম ওয়েল টু ডু সচ্ছল বলতে যা বোঝায় আর কি। এখন ওয়েল টু ডু এটি লিখতে গিয়ে যদি কেউ হাইফেন না দেয়, আমার কথাটা বোঝো, আমরা যদি হাইফেনটা না দিই, ধরো বললো যে ওয়েল টু ডু, এখন আমরা যদি বলতাম যে মিস্টার রহমান কামস অফ এ ওয়েল টু ডু ফ্যামিলি, এখন এটা করতে গিয়ে কিন্তু একটা কনফিউশনের সুযোগ থাকে যে ওয়েল টু ডু, এখন হয়তো কেউ এরকম চাইতে পারে যে এটার একটা আলাদা অর্থ হোক, টু এর একটা আলাদা অর্থ হোক, ডু এর একটা আলাদা অর্থ হোক, কিন্তু না, তিনটা ওয়ার্ড মিলে যখন আমরা হাইফেনেটেড করে দিলাম তখন কিন্তু ব্যাপারটা হয় যে টোটালটা একসাথে কিন্তু আমাদেরকে এখানে মিন করছে, কথা বলছো, একসাথে মিন করছে। এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা এটাকে অবশ্যই এটাকে একটা কম্পাউন্ড ওয়ার্ড বলতে পারি, কারণ এই একের অধিক অর্থাৎ তিনটা শব্দ মিলে এখানে কিন্তু একটা কী হয়েছে, একটা ফ্রেজ আকার ধারণ করেছে, বা এটাকে আমরা একটা কম্পাউন্ড ওয়ার্ড বলতে পারি। এই কেন? কারণ ওয়েল একটা শব্দ, টু একটা শব্দ, ডু একটা শব্দ, এবং তিনটাই কিন্তু তোমার আলাদা এবং একত্রে অর্থ বোঝাচ্ছে সচ্ছল। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে একটা কী বলে যে কম্পাউন্ড বলতে পারি। যেমন দেখো আমরা আরেকটা উদাহরণ দেখি, আমরা যদি বলি এরকম যে a library is a dash, আমরা বললাম ইউজ কম্পাউন্ড ওয়ার্ড অফ নলেজ। এখন দেখো
এখানে যদিও এখানে মডিফাই করার কিছু নাই, এখানে শুধু বলা হচ্ছে ইউজ কম্পাউন্ড ওয়ার্ড। কোন জায়গাটায়? এই জায়গাটায়, এ লাইব্রেরি ইজ আ ড্যাশ অফ নলেজ। এখন দেখো আমরা যদি বলি, আমরা সাধারণত এটা জানি সবাই যে লাইব্রেরি যেটাকে আমরা বলি যে গ্রন্থাগার। তা এখন গ্রন্থাগার হচ্ছে কি? জ্ঞান, অফ নলেজ, জ্ঞানের। এখন আমরা কি বলি যে একটা ভান্ডার, তাই না? জ্ঞানের ভান্ডার। কেন? ওখানে অনেক বই পাওয়া যায়, এখানে স্টোর থাকে অনেক বই এবং জ্ঞানের চর্চা হয় সেখানে। এখন আমরা যদি বলি এই লাইব্রেরি ইজ এ ড্যাশ অফ নলেজ বা নলেজ যাই বলো, এখন বলা হচ্ছে ইউজ কম্পাউন্ড ওয়ার্ড। এখানে আমি মডিফায়ার কথা বলছি না। কেন বলছি না? কারণ এখানে মডিফাই করার মতো কিছু নাই, ডিরেক্ট এখানে নাউন ফর্মটাই এখানে তোমার কম্পাউন্ড ওয়ার্ড হয়ে বসবে। এখন এই লাইব্রেরি যে এটা অবশ্যই একটা বোর্ডে এসেছিল, এই ইদানিং একটা বোর্ডে এসেছিল, কিন্তু এখানে যেহেতু কম্পাউন্ড ওয়ার্ড করতে বলছে, তাহলে তোমাকে এমন একটা শব্দ বসাতে হবে এখানে যে শব্দটায় কমপক্ষে দুটো ওয়ার্ড থাকবে এবং দুটো ওয়ার্ড মিলে একসাথে একটা অর্থ দিবে। এখন আমি যদি বলি এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস, যেটা আমাদের জানা আছে সবার, আমরা যদি বলি এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস, তারপর আমরা দিলাম অফ নলেজ, তাই না? তাইলে এখানে কি হচ্ছে যে গ্রন্থাগার হচ্ছে একটা স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের একটা ভান্ডার। তাহলে এই জায়গাটায় দেখো স্টোর হাউস, এখানে কিন্তু দুইটা শব্দ একসাথে। এখন এটার আমরা বাংলা করছি কি? ভান্ডার, তাই না? শব্দটা বাংলা করছি ভান্ডার। তো এখন এই যে ভান্ডার, যেখানে জমা থাকে, যেখানে কোনো কিছু সংরক্ষিত থাকে, তাই না? এখন এই যে স্টোর হাউস অফ নলেজ বললাম, জ্ঞানের ভান্ডার, এখন দুটো শব্দ কিন্তু আমাকে ব্যবহার করতে হলো এখানে। যদিও এটা নাউনের কাজ করছে, এটা ফ্যাক্টর না, কিন্তু ফ্যাক্টর হচ্ছে এটা যে একটা কম্পাউন্ড ওয়ার্ড, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কম্পাউন্ড ওয়ার্ড হচ্ছে সেটাই যেটাতে একের অধিক শব্দ তোমাকে যুক্ত করে তোমাকে এটা বানাতে হবে। এখন এক্ষেত্রে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। ধরো আমরা বললাম যে এরকম একটা উদাহরণ দিই যে ধরো বললাম এ 2 month baby cannot take, ধরো আমরা বললাম cannot take meat, অথবা ইট দিলেও হবে, cannot take অথবা ইট মিট। এখন আমরা যদি সেন্টেন্সের দিকে তাকাই, এখানে দেখো তোমাকে যদি এই জায়গাটায় ধরো আমরা বললাম একটা ড্যাশ দিয়ে দিল, এখন দিয়ে তোমাকে এখানে বললো যে এই নাউনটাকে তুমি কম্পাউন্ড ওয়ার্ড দিয়ে মডিফাই করো। এখন বললো যে ইউজ মডিফায়ার টু, অথবা ইউজ কম্পাউন্ড টু মডিফাই দ্য নাউন, ইউজ কম্পাউন্ড টু মডিফাই দ্য নাউন। এখন লক্ষ্য করো এখানে এ ড্যাশ বেবি cannot eat or take meat। এখন এ ড্যাশ বেবি cannot eat or take meat বলতেছে যে একটা বেবি, শিশুর কথা বলছে, cannot eat or take meat, মাংস খেতে পারে না। এখন তুমি চিন্তা করো এখানে ব্যবহার করতে বলছে কম্পাউন্ড, তো যেহেতু যদি এটা কনটেক্সচুয়ালি আসে, অর্থাৎ তোমার প্যাসেজে আসে, তখন তো তোমাকে কনটেক্সট বুঝেই তোমাকে করতে হবে। এখন এই জায়গাটায় এমন শব্দ দিতে হবে, একে তো তোমার কনটেক্সচুয়াল মিনিং হইতে হবে, মানে মিনিংয়ের সাথে মিলতে হবে যে বেবি ক্যান নট ইট মিট, তাহলে একটা শিশু খেতে পারে না। তাহলে চিন্তা করো কোন বয়সের বাচ্চা মাংস খেতে পারে না, এরকম একটা বয়স তুমি চিন্তা করে নাও। আর তুমি যদি ধরো 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, হয়তো 5 মাসের বাচ্চাও খেতে পারে না, এক্স্যাক্টলি সেটা আমার জানা নাই, কিন্তু কথা হচ্ছে যে এখানে কিন্তু বেবি ক্যান নট টেক মিট, খেতে পারে না, ওটা হচ্ছে কনটেক্সচুয়ালি নিতে হবে যে কোন বয়সে, কিন্তু আবার শর্ত হচ্ছে কম্পাউন্ড হতে হবে। তাহলে কম্পাউন্ড হতে গেলে আমরা যদি এরকম ধরে নিই, ধরো 2 মাসের বাচ্চা, আমি একটু আগে যেটা লিখেছিলাম, আমরা যদি বলি তাহলে 2 মান্থ বেবি আমরা যে লিখি, তাহলে কিন্তু তুমি লক্ষ্য করো এই শব্দটার দ্বারা কিন্তু আমরা এই বেবি শব্দটাকে আমরা মডিফাই করতে পারছি। এখন এখানে আমরা এটাকে হাইফেন দিয়ে দিলাম। এখন তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এ ড্যাশ মান্থ বেবি ক্যান নট ইট মিট, তা কিন্তু এখানে তো মান্থের সাথে আমি মান্থস দিতে পারতাম, অর্থাৎ 2 আছে 2, তাই না? তাহলে 2 এর সাথে তো 2 মান্থস বেবি হওয়ার কথা, কিন্তু না, তোমাকে মনে রাখতে হবে যেহেতু নাউনটাকে কোয়ালিফাই করছে এই ওয়ার্ডটা, তাহলে এই 2 মান্থ আমরা কিন্তু মান্থস লিখবো না, মান্থস লিখলে বরং ভুল হবে এখানে। কেন? কারণ এই 2 মান্থ শব্দটা বা এই কম্পাউন্ড ওয়ার্ডটা কিন্তু এই নাউনকে মডিফাই করছে।
এখন মডিফাই করলে তাহলে এটা নাউনকে যদি মডিফাই করে তাহলে এটা কী হবে? অ্যাডজেটিভ। তো অ্যাডজেটিভ হওয়ার কারণে এখানে কিন্তু দেখো মান্থকে আমরা মান্থস করি নাই। যদি আমরা বলতাম 2 months বেবি, তাহলে কিন্তু ইংরেজিটা হতো না, একদম হতো না, সত্যিই হতো না। কেন হতো না? কারণ অ্যাডজেটিভের সাথে আমরা কখনো অ্যাডজেটিভকে কখনো প্লুরাল ফর্ম আমরা বসাই না, অ্যাডজেটিভের সাথে কোনো প্লুরাল ফর্ম হয় না। তাহলে এখানে বেবির জন্য অর্থাৎ এই শব্দটার জন্য, নাউনটার জন্য যেহেতু এটা একটা অ্যাডজেটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা 2 month লেখাটাই হচ্ছে মানে উপযুক্ত, বা এটাই লেখা উচিত আমাদের। আমরা 2 months লিখতে পারবো না, তাহলে 2 month বেবি ক্যান নট। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে স্যার আমি একটু বাড়াতে চাই, আমি আমার মাথায় হয়তো 2 month আসলো না, তুমি যদি বলো স্যার 2 month old লিখবো আমি, তো দাও, অসুবিধা কি? তুমি যদি এইভাবে দাও, আমি একটু এই সাইডটাই লিখি, তাহলে সুবিধা হবে দেখতে। তুমি লিখলা 2 month old, ধরো 2 month old বেবি, অর্থাৎ 2 মাস বয়সের শিশু। আমরা একটু আগে বলছি 2 month, ঠিক আছে, বেবি, আর এখন বলছে 2 month old বেবি। তো 2 মাস বয়সের শিশু, অসুবিধা নাই, এই টোটালটা মিলে একটা কম্পাউন্ড হয়ে গেছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বেবি কেন? এখন 3টে ওয়ার্ড মিলে, কিন্তু এরা একসাথে কাজ করছে কি, যে আমরা বললাম 2 মাস বয়সের, তাহলে 2 মাস বয়সের শিশু। তাই এক্ষেত্রে এই 2 month old বেবি, টোটালটা কিন্তু এই বেবি শব্দটাকে মডিফাই করলো, এই জন্য এটাও কিন্তু এক ধরনের কম্পাউন্ড আমরা ব্যবহার করতে পারি। তাহলে কম্পাউন্ডটা হচ্ছে এতটুকুই, যে আমরা যখনই বলবে ইউজ কম্পাউন্ড, তুমি দেখবা আমরা আরও দিতে পারি। যেমন আমরা বললাম নাইসলি ড্রোন, সুন্দর করে অঙ্কে, নাইসলি ড্রোন পিকচার। আমি যদি এরকমভাবে বলি, দেখো নাইসলি ড্রোন পিকচার, তাহলে এখানে দেখো পিকচার শব্দটা কিন্তু একটা নাউন, কিন্তু এখানে আমরা বললাম কি নাইসলি ড্রোন পিকচার, একসাথে সুন্দরভাবে অঙ্কিত ছবি, তাহলে নাইসলি ড্রোন একসাথে হলো ছবি শব্দটা, এটাও কিন্তু এক ধরনের কম্পাউন্ড। তো এইভাবে আমরা কিন্তু কম্পাউন্ড বানাতে পারি। তো কম্পাউন্ডটা ছিল এতটুকুই, যে কমপক্ষে দুটো শব্দ তোমার লাগবে এবং তারা একটা ইউনিট হিসেবে কাজ করবে, তাহলে সেটাকে আমরা একটা কম্পাউন্ড ওয়ার্ড বলতে পারি। এরকম তুমি জানো যে অনেক কম্পাউন্ড ওয়ার্ড আছে, আমরা বলে থাকি, দেখো নাউন হিসেবে মাদার ইন ল, ফাদার ইন ল, এরকম আমরা বলি না। এই যে মাদার ইন ল, তিনটা শব্দ মিলে একটা শব্দ হচ্ছে, টোটালি আমরা একটা অর্থ দিচ্ছি, এগুলো সবই কম্পাউন্ড। এখন হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা, সবাই একটু দেখো রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, আমি একটু দেখি তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তো রিলেটিভ প্রোনাউনটা সবাই একটু লক্ষ্য করো। আমরা যদি রিলেটিভ প্রোনাউন দেখতে চাই, রিলেটিভ প্রোনাউনটা তোমাদের জানা আছে যে রিলেটিভ প্রোনাউনগুলো কি। রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে হু, তারপর হুম, হুজ, হুইচ, হোয়াট, বা আমরা বলতে পারি দ্যাট। দেখো এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন, এগুলো রিলেট করে। রিলেটিভ প্রোনাউনগুলো কী করে? রিলেট করে। এগুলো কোনো কিছু আগের কোনো নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। এখন দেখো রিলেটিভ প্রোনাউনগুলোর মূল কাজ হচ্ছে, যেহেতু প্রোনাউন তুমি জানো যে প্রোনাউনগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তাই না? তাহলে নাউন যদি প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তাহলে হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, দ্যাট। তুমি একটু লক্ষ্য করো, হু কিন্তু ব্যক্তিকে কি কোনো নাউন শব্দকে কি করতে পারে, তোমার যুক্ত করতে পারে। যেমন এটাও ব্যক্তির সাথে, হুজ ব্যক্তির সাথে কানেক্টেড কোনো কিছু সম্পর্ক বোঝাতে পারে। হুইচ বস্তুর সাথে হতে পারে। হোয়াট এটা বস্তুর সাথেও হতে পারে, আবার বস্তু ভিন্ন অ্যাবস্ট্রাক্ট কোনো বিষয়ের সাথেও যুক্ত করতে পারে। দ্যাটটা কিন্তু আমরা সাধারণত খুশির সাথে দেখাই, বস্তুর সাথে কানেকশন দেখাই, বা ছোট শিশু, ইতর প্রাণী, সেগুলোকে তুলে ধরতে ব্যবহার করে। এখন আমি তোমাকে একটা উদাহরণ দেখাই, তাহলে তোমার সুবিধা হবে, এগুলো তোমার জানা আছে। যেমন দেখো, আমরা যদি এরকমভাবে বলি দ্য বয়, সবাই একটু লক্ষ্য করো, দ্য বয় হু met you yesterday, ধরো বললাম ইজ মাই কাজিন। আমরা সহজ সহজ উদাহরণ দিচ্ছি, এই কথাটা আমি সবসময় বলি এটা বোঝানোর জন্য। দ্য বয় হু ম্যাট ইউ ইয়েস্টারডে ইজ মাই কাজিন। এখানে তুমি দেখো এই যে হু শব্দটা, এই হু শব্দটা কিন্তু একটা আমরা এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য বয় হু ম্যাট ইউ ইয়েস্টারডে ইজ মাই কাজিন। এই হু বলতে কিন্তু কাকে বোঝাচ্ছে? বয়কে। অর্থাৎ এখানে হয়তো দুইটা বিচ্ছিন্ন, দুইটা আলাদা দুইটা স্টেটমেন্ট ছিল। যে আমরা বললাম যে
একটা হচ্ছে যে দ্য বয় হু ম্যাট ইউ ইয়েস্টারডে ইজ মাই কাজিন। এখানে আমরা বললাম যে এখানে হয়তো দুইটা শব্দ, একটা ছেলের কথা বলছে, সে আমার কাজিন, আর তার সাথে তুমি দেখা করেছো। এখন যে ছেলেটার সাথে তুমি দেখা করেছো সে আমার কাজিন, আমরা একসাথে বলতেছি, তাই না? এখন এই যে একসাথে বলতেছি, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে দ্য বয় হু ম্যাট ইউ ইয়েস্টারডে ইজ মাই কাজিন, এখানে হুটা কিন্তু এই বয়কেই মূলত তুলে ধরতেছে, এই বয়কেই কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। এখন তোমাকে পরীক্ষায় যেটা করবে, এখানে বয়টা দেওয়ার পর এটা গ্যাপ রেখে দেবে। আমি একটু দেখাই ভালো করে, তাহলে বুঝবা যে এখানে বলে দিল দ্য বয়, দেওয়ার পরই তোমাকে গ্যাপ দিয়ে দিল দ্য বয় ড্যাশ ম্যাট ইউ ইয়েস্টারডে ইজ মাই কাজিন। এখন এখানে তোমাকে বলে দিল যে ইউজ রিলেটিভ প্রোনাউন। এখন এটা কিন্তু একটা মানে শর্টকাট এবং সহজ একটা ইনস্ট্রাকশন, ইউজ রিলেটিভ প্রোনাউন, আর কিছু বললো না। অর্থাৎ এই ব্ল্যাঙ্কের জায়গাটায় তোমাকে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে বলছে। এখন তুমি দেখবা যে এই যে বয়, তাকেই আমরা তুলে ধরতেছি, তার দুটো পরিচয় এখানে, মানে সরি দুটো এখানে স্টেটমেন্ট। একটা হচ্ছে সে আমার কাজিন, দ্য বয় ইজ মাই কাজিন, আর একটা হচ্ছে ছেলেটার সাথে তুমি দেখা করেছো। এখন যেহেতু রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে বলছে, তুমি দেখো দ্য বয় এটা কি ব্যক্তি, হ্যাঁ, একটা ছেলে কথা বলছে, ব্যক্তি কথা বলছে, তাহলে এখানে আমরা কী দিব? তুমি যদি এভাবে দিয়ে দাও দ্য বয় হু, বলে দিল দ্য বয় হু ম্যাট ইউ ইয়েস্টারডে ইজ মাই কাজিন, তাহলে এখানে কী হলো? ওই ছেলেটার ব্যাপারেই আমরা তথ্য দিচ্ছি যে সে, তুমি তার সাথে দেখা করেছিলে, সেই হচ্ছে আমার কাজিন, তাই না? এখন এক্ষেত্রে আমরা হু দিলাম কেন? ব্যক্তিকে এখানে কি সাবস্টিটিউট হিসেবে, অর্থাৎ বয়টাকে বারবার না লেগে আমি যদি বলি দ্য বয় ম্যাট ইউ ইয়েস্টারডে, দ্য বয় ইজ মাই কাজিন, তাই না? বারবার হয়ে যাচ্ছে। এখন এই জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয় যে একটা নাউনের পরিবর্তিত প্রোনাউন বসে। তো এখানে বারবার দ্য বয় না বলে আমরা কী বললাম? দ্য বয় হু ম্যাট ইউ ইয়েস্টারডে, এইটাই রিলেটিভ প্রোনাউন। এখন তোমাকে পরীক্ষায় শুধু রিলেটিভ প্রোনাউন হিসেবে বলতে পারে, আসতে পারে, তুমি এভাবেই দিবা, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবা। কিন্তু কথা হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলে এখন হু বললাম, হুম বললাম, হুজ বললাম, এখন হুম দ্বারা অবজেক্টকে বোঝাবে, হু দ্বারা ব্যক্তির সাবজেক্টকে বোঝাবে, হুজ দ্বারা ব্যক্তির সম্পর্ককে বোঝাবে, এরকম হুইচ বা হোয়াট বা দ্যাট আমরা বলেছি, এগুলো বসবে, এটা খুব সহজ। কিন্তু যদি রিলেটিভ ক্লজ বলে তখন তুমি কী করবা? তুমি একটু মনে রাখবা, রিলেটিভ প্রোনাউন বললে আমরা ওগুলোই বসাবো, কিন্তু যদি তোমাকে বলে ইউজ রিলেটিভ ক্লজ, একটু দেখো ইউজ রিলেটিভ ক্লজ, আমরা একটু দেখি এটা কি। তো রিলেটিভ ক্লজটা খুব সহজ, তুমি যদি রিলেটিভ প্রোনাউন পারো তাহলে কিন্তু রিলেটিভ ক্লজ অবশ্যই পারবে। হ্যাঁ, তো রিলেটিভ ক্লজটা কি আমরা একটু দেখি। রিলেটিভ ক্লজটা হচ্ছে, যেহেতু ক্লজ বলছে, তো ক্লজ মানেই তো আমরা জানি যে কি বসবে ক্লজে, একটা সাবজেক্ট বসবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাই না? একটা সাবজেক্ট বসবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন যেহেতু রিলেটিভ ক্লজ বলছে, তার মানে হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ এখানে যেহেতু ক্লজের ব্যাপার আছে, এখন মনে রাখতে হবে রিলেটিভ ক্লজেও কিন্তু একটা ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, একটা কনজাংশন থাকবে, সেই কনজাংশনটা হবে রিলেটিভ কনজাংশন। তার মানে কি বলবো? স্যার এটা তো কোনোদিন শুনি নাই, রিলেটিভ কনজাংশন তো কখনো শুনি নাই, আমরা শুনছি সাবঅর্ডিনেট কনজাংশন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনগুলো তোমার সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে কাজ করে, তো এগুলোকে আমরা তখন রিলেটিভ কনজাংশন বললেও কিন্তু ভুল হবে না। তার মানে বুঝাতে চাচ্ছি আমি, যখন তোমাকে বলবে ইউজ রিলেটিভ ক্লজ, তার মানে একটা বাক্যাংশ তোমাকে দিতে বলতেছে, তাই না? কিন্তু ওটা কিন্তু শুরু হবে তোমার এই সমস্ত প্রোনাউনগুলো দ্বারা, যেগুলো তোমার রিলেটিভ কনজাংশন হিসেবে কাজ করবে বা সাবঅর্ডিনেট কনজাংশন হয়ে যাবে। মানে এটা আরেকটা নাম হয়ে যাবে সাবঅর্ডিনেট কনজাংশন। যেমন একটু আগে ব্যবহার করেছিলাম, সেটাই আমরা লিখছি হু, হুম বা হুজ, আর একটা হচ্ছে তোমার হুইচ, তারপর হচ্ছে হোয়াট, তারপরে কি বললাম? দ্যাট। এখন এইগুলো দিয়েই শুরু হবে, অর্থাৎ এগুলো দিয়েই শুরু হবে, কিন্তু তোমাকে ক্লজ বানাইতে হবে। কি বানাতে হবে? ক্লজ বানাতে হবে, অর্থাৎ এদের পরে তোমাকে কিন্তু ভার্ব বসাতে হবে। কেন? আমি তোমাকে একটা উদাহরণ দেখাই। আমরা যদি বলি এরকম, ওই একটু আগের উদাহরণটাই ধরো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এখন তোমাকে পরীক্ষায় এগুলো বলে দিল যে দ্য বয় দিয়ে বলল ইজ মাই কাজিন। এখন যদি তোমাকে এটা বলে, আমরা একটু দেখি, তোমাকে যদি এটা বলে যে দ্য বয় ড্যাশ মাই কাজিন, একটু লক্ষ্য করো, এখন তোমাকে বলে দিল ইউজ, দেখো রিলেটিভ ক্লজ। এখন কিন্তু রিলেটিভ প্রোনাউন বলে নাই, দেখো লক্ষ্য করো, এখন কিন্তু বলছে ইউজ রিলেটিভ ক্লজ। ঠান্ডা মাথায় দেখো, দ্য বয় ড্যাশ ইজ মাই কাজিন, এখানে ফুল স্টপ। এখন বলো ইউজ রিলেটিভ ক্লজ। এখন বলো তো দেখে,
এখানে রিলেটিভ ক্লজ বসতে বলছে, এখন তুমি কি বসাবা? যখন ক্লজ বলবে রিলেটিভ প্রোনাউন হলে তো তুমি পারতে, এখন তুমি যদি বসাও স্যার দ্য বয় হু ইজ মাই কাজিন, এটা কি হবে? না, এটা তো হবে না, কারণ এইটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, এইটা দুটো মিলে হচ্ছে একটা ক্লজ। কিন্তু এখানে তোমাকে একটা ক্লজ তৈরি করতে বলছে, তা ক্লজ তৈরি করতে বললে কি লাগবে? সেখানে তোমার সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, তাই না? কিন্তু যেহেতু রিলেটিভ বলেছে, মানে শুরু হবে ওই কনজাংশন দ্বারা, হু, হুম, হুইজ, হুইচ, হোয়াট, আমরা যেগুলো দেখলাম, বা দ্যাট। এখন আমরা যদি একটু আগের প্রশ্ন ইয়েটাই লিখি, যেটা আমরা একটু আগে শিখলাম, দ্য বয়, তুমি লিখলা যে হু ম্যাট ইউ, ধরো বললাম হু ম্যাট ইউ ইজ মাই কাজিন। এখন লক্ষ্য করো, এখানে কিন্তু হু রিলেটিভ কনজাংশন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন থেকে তৈরি, কিন্তু বাট এখানে সে কনজাংশন, তাহলে রিলেটিভ কনজাংশন। এখন এটা হচ্ছে ভার্ব, অ্যান্ড তুমি বলবো স্যার তাহলে ক্লজ, তো ক্লজের ভিতরে কি লাগে? একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, তাই না? তো বলবো যে তাহলে ভার্বটা কোথায়, সাবজেক্টটা কোথায়? এইটাই সাবজেক্ট, কারণ ওই হুয়ের ভিতরেই কে লুকিয়ে আছে? দ্য বয়। কারণ আমরা তো বারবার বলছি দ্য বয় ম্যাট ইউ, দ্য বয় ইজ মাই কাজিন, তো বারবার দ্য বয় না বলে একবার দ্য বয় বলেছি, আর কি দিয়েছি? হু। তাইলে হুটাই এখানে কনজাংশন, আবার হুটাই এর ভিতর দিয়ে আমরা কিন্তু কি সাবজেক্টকে খুঁজে পাচ্ছি, কারণ হু দ্বারা কিন্তু বয়কে বোঝাচ্ছে, আবার হু কনজাংশন হিসেবেও কাজ করে। তাইলে দ্য বয় হু ম্যাট ইউ ইজ মাই কাজিন যদি বলি, তাহলে কি দাঁড়ায়? এটা দাঁড়ায় রিলেটিভ ক্লজ হিসেবে, এটাকে তখন রিলেটিভ ক্লজ বলে। তো ইজিলি কিন্তু তুমি এটা মানে ইয়ে করতে পারো, মানে সলভ করতে পারো। ক্লজ বললেই বুঝতে হবে যে আমাকে যে কনজাংশনগুলো এখানে রিলেটিভ ইয়ে হিসেবে দেখানো হচ্ছে, সেগুলোকে আমি ব্যবহার করব, সাথে আমি কি করব? ভার্ব সহ যুক্ত করে দেবো। তো এখন তুমি এইভাবে তুমি লক্ষ্য করো, আমি যদি বলি হি ইজ দ্য ম্যান, আমরা বললাম হি ইজ দ্য ম্যান হু ক্যান বি বিলিভড, মানে সে এমন একটা মানুষ যাকে বিশ্বাস করা যায়। তাহলে হি ইজ দ্য ম্যান হু ক্যান বি বিলিভড, এখানে কিন্তু দেখো যে এই হুটা ম্যানকেই বোঝাচ্ছে, তাই না? তাইলে এখানে আমরা যদি এইভাবে দিই, পরীক্ষায় তোমাকে ধরো এরকম দিয়ে দিল হি ইজ দ্য ম্যান, এখন বলল ইউজ রিলেটিভ ক্লজ, তাহলে এখানে রিলেটিভ ক্লজ ব্যবহার করতে বলছে, তাই না? তাহলে হি ইজ দ্য ম্যান, সে হচ্ছে এমন একটা মানুষ, আর কিছু বললো না। এখন তোমাকে বললো ইউজ রিলেটিভ ক্লজ, তার মানে কি এই জায়গাটায় অর্থাৎ গ্যাপটায় তুমি কি করবা? একটা ক্লজ তৈরি করবা, কিন্তু কি বলছে? রিলেটিভ ক্লজ। তার মানে এই দ্য ম্যান, এই যেটা আছে এইটাকে মানে তোমার সাবস্টিটিউট করে এরকম যে কনজাংশনটা বসে বা যে প্রোনাউনটা বসে সেটাকে বসাবা। তো আমরা একটু আগে এটা লিখেছি হি ইজ দ্য ম্যান, ধরো বললাম হু, ওকে, তাহলে মনে করি হি ইজ দ্য ম্যান হু ক্যান বি বিলিভড, আমরা একটু আগেরটাই লিখছি হু ক্যান বি বিলিভ, হি ইজ দ্য ম্যান, সে এমন একটা মানুষ যাকে বিশ্বাস করা যায়। তাহলে হু ক্যান বি বিলিভড, এই হুটাকে, এই হুটা হচ্ছে দ্য ম্যান, তাহলে এটা একটা রিলেটিভ আমরা প্রোনাউন বলেছি, বাট এখানে কনজাংশন হিসেবে আসছে। মনে রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউনগুলো কিন্তু রিলেটিভ কনজাংশন হতে পারে বা সাবঅর্ডিনেট কনজাংশন হতে পারে। তাহলে এখানে কিন্তু এই হুটা একটা কনজাংশন, আর পরে আমরা ভার্ব দিয়ে দিয়েছি, ফলে কিন্তু রিলেটিভ ক্লজ হয়ে গেল। এখন তোমাদেরকে একটা জিনিস জানায় রাখি, এটা খুব গুরুত্বপূর্ণ, যে ক্লজ আমরা যখন তৈরি করব, তো রিলেটিভ প্রোনাউনগুলো দেখলা যে রিলেটিভ কনজাংশন হিসেবে কাজ করে, তাই না? রিলেটিভ কনজাংশন হিসেবে। তো এখন তুমি এটাও মনে রাখো যে আমাদের এগুলোও কিন্তু কিছু রিলেটিভ অ্যাডভার্ব আছে, আমরা একটু দেখে নিই। রিলেটিভ অ্যাডভার্ব আছে, তো রিলেটিভ অ্যাডভার্বগুলো কী কী? রিলেটিভ অ্যাডভার্বগুলো ধরো হোয়াই আছে, ওয়েন আছে, ওয়াই, ওয়েন, হোয়ার, আর আছে হাউ। এই চারটা কনজাংশনের দিকে দেখো, এইগুলো কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব, কিন্তু এরা রিলেটিভ কনজাংশন হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ তোমাকে যদি কখনো রিলেটিভ ক্লজ বলে, তুমি চাইলে কিন্তু ওই যে কোটা আমরা দেখালাম হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, তারপর দেখলাম দ্যাট, তাই না? ঠিক একই সাথে এই রিলেটিভ অ্যাডভার্বগুলো কিন্তু রিলেটিভ কনজাংশন হিসেবে কাজ করতে পারে, ফলে তুমি কিন্তু হোয়াই, ওয়েন, হোয়ার, হাউকেও তুমি লিখতে পারবা। একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করি। যেমন আমরা বলতে পারি যে আই নো, তোমাকে বলা হলো আই নো দ্য টাইম ওয়েন হি কামস, দেখো বললো আই নো দ্য টাইম হোয়েন হি কামস, এখানে দেখো হোয়েন হি কামস, এখানে টোটাল দেখো হোয়েন, তো হোয়েন কিন্তু একটা রিলেটিভ অ্যাডভার্ব, বাট এখানে কিন্তু কনজাংশন হিসেবে কাজ করেছে। এখন হোয়েন হি কামস, হোয়েনটা হচ্ছে একটা কনজাংশন, এটা হচ্ছে দেখো একটা সাবজেক্ট,
আর কামসটা হচ্ছে কি একটা ভার্ব। তাইলে এখন দেখো একটা ক্লজের স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। এখন এই টাইমটাকে এই ওয়েন দ্বারা, অর্থাৎ টাইমটাকেই ওয়েন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি, তাই না? তার আই নো দ্য টাইম ওয়েন হি কামস, এটাকেও কিন্তু আমরা চাইলে একটা রিলেটিভ ক্লজ বলতে পারি। রিলেটিভ ক্লজ বলতে পারি এই সেন্সে যে এই টাইমকে এখানে রিলেট করছি কিসের দ্বারা? ওয়েন দ্বারা। যদিও ওয়েন একটা রিলেটিভ অ্যাডভার্ব, বাট সে কিন্তু কনজাংটিভ হিসেবেও কাজ করতে পারে। তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই আজকে আমাদের আলোচনার বিষয়টা ছিল এতটুকুই, যে একটা ছিল আমাদের কম্পাউন্ড ওয়ার্ড, আরেকটা হচ্ছে তোমাদের রিলেটিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে রিলেটিভ ক্লজ। তো আমি একটু রিমাইন্ডার হিসেবে আমি আবার বলছি যে যখনই তোমাকে বলবে কম্পাউন্ড, তোমাকে মনে রাখতে হবে যে কমপক্ষে সেখানে আমাকে এক থেকে দুটো ওয়ার্ড বা তার চেয়ে বেশি ওয়ার্ড মিলে একটা কম্বাইন্ড একটা কাজ করতে হবে। কম্বাইন্ড একটা কিসের একটা ওয়ার্ডের কাজ করতে হবে, পুরো মিলে একটা ওয়ার্ড হবে, একটা অর্থ দান করবে। সেই পানি, অক্সিজেন এবং কী বলে যে হাইড্রোজেনের মতো যুক্ত হয়ে যেরকম পানি হয়, এরকম কম্পাউন্ড বললেই বুঝবা যে দুটো ওয়ার্ড বা তার চেয়ে বেশি ওয়ার্ড মিলে একটা কম্বাইন্ড ওয়ার্ড তৈরি করতে হবে, এটাই কম্পাউন্ড। আর যখনই তোমাকে বলবে রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ প্রোনাউন যেহেতু উল্লেখ করে দেয়, একটা ডিরেক্ট প্রোনাউন বলছে, তো তাইলে তুমি কিন্তু সরাসরি হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, তারপরে হচ্ছে তোমার দ্যাট, এটা ব্যবহার করবা, কারণ এগুলো হচ্ছে ডিরেক্ট রিলেটিভ তোমার প্রোনাউন। কিন্তু যদি বলে রিলেটিভ ক্লজ, তাহলে রিলেটিভ ক্লজ বললে ওই রিলেটিভ প্রোনাউনগুলোকেই, অর্থাৎ হু, হুম, হুইচ, হোয়াট, তারপর হচ্ছে দ্যাট, এইটা। এবং একই সাথে তোমাদের দেখালাম যে রিলেটিভ অ্যাডভার্ব থেকে আমরা যে হোয়েন বা হোয়ার বা হাউ, তাই না, ওগুলোকে যে আমরা দেখলাম বা ওয়াই, ওইগুলোকে আমরা কনজাংশন হিসেবে দেখাতে পারি, সেখানে দিয়েও কিন্তু আমরা একটা ক্লজ বানাতে পারি। তাহলে যদি রিলেটিভ ক্লজ বলে, তাহলে আমরা ওইভাবে রিলেটিভ কনজাংশন ব্যবহার করে সাবজেক্ট ভার্ব দিয়ে বা শুধু ভার্ব ব্যবহার করে ক্লজ বানায় ফেলবো। আর যদি কম্পাউন্ড বলে, তাহলে দুটো ওয়ার্ড বা তার চেয়ে অধিক ওয়ার্ড মিলে একত্রে কাজ করে দিয়ে একটা কম্পাউন্ড হয়ে যায়। এই ছিল আজকে আমাদের ক্লাস। তো আমার মনে হয় তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তো এটা নিয়ে বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, এবং বেশি বেশি করে তোমাদের টেস্ট পেপার সলভ করতে হবে। তো আমরা আশা রাখবো যে সামনের ক্লাসে আমাদের এই আজকে 7 নাম্বার পার্ট পর্যন্ত আলোচনায় যে কটা টার্ম হয়ে গেল, তার বাইরে যদি দু একটা থেকে থাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা বোর্ডের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ আজকে উপস্থিত থাকার জন্যে। আমি আশা করব তোমরা নেক্সট ক্লাসেও একইভাবে উপস্থিত থাকবে। ধন্যবাদ সবাইকে।